যে কোনো অজ্ঞাত কারণে নেহেরু গান্ধীর কর্তৃত্বাধীন কংগ্রেস 1937 সালে কিছুতেই ফজলুল হকের কৃষক প্রজা পার্টির সঙ্গে কোয়ালিশন করতে রাজি হয়নি, যদিও ফজলুল হক এ বিষয়ে অত্যন্ত আগ্রহী ছিলেন। শেষ পর্যন্ত ফজলুল হক মুসলিম লীগের সাথে কোয়ালিশন করতে বাধ্য হন এবং মুসলিম লীগ তাকে পুরোপুরি কবজা করে প্রায় গিলে ফেলে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করে যে বাঙালি হিন্দুর জীবন বাংলায় একেবারে দুর্বিষহ হয়ে যায়। সব রকমভাবে বাঙালি হিন্দুদের বঞ্চনা করা হতে থাকে এবং বিশেষ করে সরকারি চাকরি পাবার পথ বাঙালি হিন্দুদের পক্ষে একেবারেই রুদ্ধ হয়ে যায়। আগেই বলেছি, হক সাহেব মূলত অসাম্প্রদায়িক মানুষ ছিলেন, কিন্তু অত্যন্ত দুর্বল চিত্ত এবং ক্ষমতালোভী ছিলেন। তার এই দুর্বলতার সুযোগ নিয়ে মুসলিম লীগ তাকে নিয়ে যা খুশি করিয়ে নিচ্ছিল। সেটা সম্বন্ধে উনি অত্যন্ত অসুখী ছিলেন, কিন্তু কিছু করতে পারছিলেন না। তার অন্যতম কারণ হচ্ছে তার দুর্বল চিত্ততার সঙ্গে মিশে ছিল তার ক্ষমতালোভী স্বভাব, এবং তিনি সবসময় ভয় পাচ্ছিলেন যে তার ক্ষমতার থেকে তাকে মুসলিম লীগ বিচ্যুত করে দেবে। শ্যামাপ্রসাদের রাজনীতিতে আসা এই ব্যাপারে একটি মাইল ফলক। শ্যামাপ্রসাদের সঙ্গে হক সাহেবের একটা অন্য সম্পর্ক ছিল। সম্পর্কটা কীরকম বলতে গেলে একটা মজার ঘটনা বলতে হয়। শ্যামাপ্রসাদ এর বাবা ছিলেন, সবাই জানি আমরা, স্যার আশুতোষ, এবং স্যার আশুতোষ জজ হবার আগে শেষ যে আর্টিকেল ক্লার্ক বা জুনিয়র ছিলেন তিনি ছিলেন ফজলুল হক। ফজলুল হক একবার বঙ্গীয় আইনসভায়, যেটাকে এখন আমরা বিধানসভা বলি, সেই বঙ্গীয় আইনসভায় ফজলুল হক একবার কিছু একটা হিন্দু বিরোধী পদক্ষেপের কথা বলেছিলেন, যেটাকে শ্যামাপ্রসাদ প্রচণ্ড সমালোচনা করে একটি বক্তৃতা দিয়েছিলেন। বক্তৃতা দেবার পরে এবং ওইখান থেকে সভা মুলতুবি হয়ে যাওয়ার পরে হক সাহেব বেরিয়ে এসে বললেন, দেখ রে শ্যামাপ্রসাদ, আমি তোর বাপের জুনিয়র ছিলাম, আমি তোর বাসায় যাইতাম, আর গিয়া সেখানে তোরে কান্ধে উঠাইয়া আমি ঘুরে বেড়াইতাম, আর তুই আমার কান্ধে মুইত্যা দিতিস, আজও তুই আমার কান্ধে মুইত্যা দিলি। তো এইরকম এইরকম ওদের সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কের সুযোগ নিয়ে শ্যামাপ্রসাদ হক সাহেবকে বোঝালেন যে এখানে তোমার থাকার কোনো দরকার নেই, তুমি এটা ছেড়ে তুমি কংগ্রেসের এবং আমাদের সঙ্গে একটা নতুন কোয়ালিশন করো। এই সময়ে বাংলার গভর্নর ছিলেন একজন কুচক্রী ইংরেজ, যার নাম ছিল হারবার্ট। এই হারবার্ট কিছুতেই চাইছিলেন না যে হক সাহেব মুসলিম লীগ ছেড়ে যান। শ্যামাপ্রসাদ তাকে বোঝাতে সমর্থ হয়েছিলেন, এবং তারপরে হক সাহেব বেরিয়ে এসে যখন কংগ্রেসের সঙ্গে এবং হিন্দু মহাসভার সঙ্গে মন্ত্রিসভা গঠন করলেন, তখন হারবার্ট তাকে কিছুতেই বাধা দিতে পারলেন না। আর মুসলিম লীগ সেই সময় প্রচণ্ড রেগে গেল, এবং রেগে গিয়ে তাকে ব্ল্যাক শিপ, বরিশালের বুড়ো শেয়াল, এই সমস্ত নানা রকম অভিধায় তাকে অভিহিত করল। এখন একটা অপপ্রচার চালু আছে, যেটা অল্প কিছুদিন আগে কংগ্রেসের মুখপাত্র এবং মহাসচিব জয়রাম রমেশ বলেছেন যে শ্যামাপ্রসাদ নাকি মুসলিম লীগের সঙ্গে একটা কোয়ালিশন তৈরি করেছিলেন। এ কথাটা সর্বৈব মিথ্যা, এবং জয়রাম রমেশ এটা না জানার কথা নয়, কিন্তু উনি জেনে শুনে মিথ্যা কথা বলেছিলেন। আসলে শ্যামাপ্রসাদ সমর্থ হয়েছিলেন নিজের পুরনো পরিচয়ের এবং তার সাথে হৃদ্যতার সুযোগ নিয়ে ফজলুল হকের মতন ব্যক্তিত্বকে ওইখান থেকে বার করে আনার ফলে যে মন্ত্রিসভাটা ওরা তৈরি করলেন, সেটার নাম দিলেন প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক কোয়ালিশন। এই মন্ত্রিসভায় দ্বিতীয় ব্যক্তি হওয়ার কথা ছিল শরৎচন্দ্র বসু। শরৎচন্দ্র বসু আমরা সবাই জানি নেতাজি সুভাষচন্দ্রের অগ্রজ, কিন্তু নেতাজি সুভাষচন্দ্র ততদিনে ভারত ছেড়ে
জার্মানির উদ্দেশ্যে যাত্রা করেছেন, আফগানিস্তান, সোভিয়েত ইউনিয়ন ইত্যাদি হয়ে জার্মানি পৌঁছবার রাস্তায় আছে। এই নেতাজি সুভাষচন্দ্র দ্বিতীয় মহাযুদ্ধে, ততদিনে দ্বিতীয় মহাযুদ্ধ লেগে গেছে, দ্বিতীয় মহাযুদ্ধে তিনি ইংরেজের বিরুদ্ধাচরণ করবেন এবং তার অগ্রজকেও সন্দেহের আওতা থেকে বাদ দেওয়া যায় না, এই যুক্তি দিয়ে হারবার্ট শরৎচন্দ্র বসুকে জেলে ভরে দিলেন। প্রথমে কলকাতার জেলে ভরলেন, তারপরে তাতেও যখন সানালো না, তখন সুদূর মাদ্রাজ প্রেসিডেন্সির কুনুর জেলে নিয়ে গেলেন, কুনুর জেলে রেখে দিলেন। তার ফলে শরৎচন্দ্র বসুর কোনো রকম সুবিধে বা সান্নিধ্য এই নতুন মন্ত্রিসভা পেল না। নতুন মন্ত্রিসভার নতুন নাম হলো প্রোগ্রেসিভ ডেমোক্রেটিক কোয়ালিশন। তো পোশাকি নাম রইল, কিন্তু সকলে যে নামটায় বলতে লাগলো, ডাকতে লাগলো, সেটা হচ্ছে শ্যামা হক মন্ত্রিসভা। এই শ্যামা হক মন্ত্রিসভা চলেছিল 1942 সাল পর্যন্ত। এবং এই একটি সময় যখন বাঙালি হিন্দুরা 1937 সালের সেই ভয়ঙ্কর নির্বাচনের পরে বাঙালি হিন্দুরা খানিকটা ন্যায় বিচারের সুযোগ পেয়েছিল। যখন বাংলায় এই অবস্থা চলছে, কিন্তু ভারতে তখন অন্য এক নাটক অভিনীত হচ্ছে। নেতাজি সুভাষচন্দ্র ইউরোপ থেকে স্বাস্থ্য উদ্ধার করে ফিরবার পরে কংগ্রেসের হরিপুরা অধিবেশনে তাকে সভাপতি করা হলো। এই সভাপতিটা করলেন মোহনদাস গান্ধী, কারণ ততদিনে মোহনদাস গান্ধী একেবারে বলা যেতে পারে কংগ্রেসের সর্বময় কর্তা হয়ে গিয়েছিলেন, সবাই তার কথা শুনত। মোহনদাস গান্ধী সুভাষচন্দ্রকে পেয়ে ওকে ওখানে ওই পদে বসালেন এবং ধরে নিলেন যে সুভাষচন্দ্র তার কথা মতোই চলবে। কিন্তু কাজে দেখা গেল আদৌ তা নয়। সুভাষচন্দ্র অত্যন্ত স্বাধীনচেতা মানুষ এবং সুভাষচন্দ্র গান্ধীর কথা শুনে চলছেন না। তখন গান্ধীর সাথে আস্তে আস্তে মতের অমিল হতে লাগলো এবং হতে হতে এমন একটা পরিস্থিতি দাঁড়ালো যে তাদের মধ্যে বাক্যালাপই খুব কমে গেল আর কি। এই হতে হতে বছর পার হয়ে গেল এবং পরবর্তী কংগ্রেস অধিবেশনের সময় এসে গেল। নেতাজি সুভাষচন্দ্র বললেন যে আমি যে কাজগুলো আরম্ভ করেছিলাম কংগ্রেসের মধ্যে, সেই কাজগুলো আমাকে সম্পূর্ণ করার সুযোগ দেওয়ার জন্য আমাকে আরেকবার সভাপতি করা হোক। গান্ধী একেবারে বাদ সাধলেন, বললেন না, তুমি হতে পারবে না। তখন যে পরবর্তী কংগ্রেস করা হয়েছিল ত্রিপুরী নামক একটি গ্রামে, জব্বলপুরের কাছে, সেই ত্রিপুরী গ্রামে কংগ্রেস সভাপতির পদের জন্য ভোটাভুটি হলো। সেটাই সেই সময় খুব কম হতো, কারণ আমি আগেই বলেছি যে গান্ধী একেবারে সর্বময় কর্তা ছিলেন, গান্ধী যা বলতেন তাই হতো। কিন্তু নেতাজি সুভাষচন্দ্র গান্ধীর বিরুদ্ধে দাঁড়ালেন এবং সেই ভোটাভুটিতে জিতে গেলেন নেতাজি সুভাষচন্দ্র। গান্ধী দাঁড় করেছিলেন পট্টবী সীতারামাইয়া বলে একজন অন্ধ্রের নেতাকে, বিশেষ কোনো কিছু একটা বড় রকম পদবাচ্য নন, তাকে দাঁড় করিয়েছিলেন। পট্টবী হেরে গেলেন এবং গান্ধী ঘোষণা করে দিলেন, পট্টবীজ ডিফিট ইজ মাই ডিফিট, পট্টবীর হার হচ্ছে আমারই হার। এর ফলে কি হলো? এর ফলে ইঙ্গিত চলে গেল কংগ্রেসের যে মাথায় যে সমস্ত লোক আছে, অর্থাৎ কিনা নেহেরু, প্যাটেল, আজাদ, সরোজিনী নাইডু, রাজেন্দ্র প্রসাদ ইত্যাদি, তাদের কাছে বার্তা চলে গেল যে এই নেতাজি সুভাষচন্দ্র সভাপতি হয়েছেন, খুব ভালো কথা, কিন্তু তার সাথে কোনো রকম সহযোগিতা করবে না। এবং এরা এই যে নেতৃবৃন্দ যাদের নাম বললাম, তারা এই কথা, গান্ধীর কথা মেনে নিলেন এবং তারা সুভাষচন্দ্রের সাথে এই রকম করতে লাগলেন। এই কুচক্রী পরিচালনা একেবারে গান্ধীর মজ্জাগত ছিল। গান্ধী গোড়া থেকে এই জিনিস করে আসছিলেন এবং গান্ধী যেখানে চাপ পেতেন সেখানে নুয়ে যেতেন, কিন্তু যেখানে ওর নিজের পথটা বা নিজের ইচ্ছেটা কায়েম করবার সুযোগ ছিল সেখানে একেবারে পুরোপুরি সেইভাবে কায়েম করতেন। তো সেটাই হলো এবং তার ফলে কি হলো, এই সমস্ত অন্যান্য নেতারা,
তার বিপক্ষে চলে যাবার ফলে নেতাজি সুভাষচন্দ্র ওয়ার্কিং কমিটি বানাতে পারলেন না। ওয়ার্কিং কমিটি বানাতে না পেরে তো তিনি সভাপতির কাজ চালাবেন কি করে? অতএব বাধ্য হয়ে তাকে ইস্তফা দিতে হলো। গান্ধী ঘোষণা করে দিলেন যে ওর নেতাজি সুভাষচন্দ্রের কংগ্রেসের মধ্যে উপস্থিতি একেবারেই ওর পছন্দ নয়, এবং ধীরে ধীরে নেতাজি সুভাষচন্দ্রকে উনি কংগ্রেস থেকে বার করে দিলেন। যখন এই অবস্থা সর্বভারতীয় কংগ্রেসে, তখন কিন্তু কলকাতায় অন্য এক নাটক অভিনীত হচ্ছিল। কলকাতায় কি হয়েছিল, নেতাজি সুভাষচন্দ্র যখন দেখলেন যে উনি কংগ্রেসে থাকতে পারছেন না, তখন তিনি কংগ্রেসের মধ্যেই ফরওয়ার্ড গ্রুপ বলে একটা গ্রুপ তৈরি করলেন। তার ফলে বাংলা কংগ্রেস, বাংলায় যে কংগ্রেস ছিল সেই বাংলা কংগ্রেস দ্বিধাবিভক্ত হয়ে গেল। তার মধ্যে যে বড় দলটা ছিল তারা নেতাজি সুভাষচন্দ্র, শরৎচন্দ্র বসু এদের পক্ষে থাকলো, এটার নাম হলো ফরওয়ার্ড গ্রুপ। আর একটা পক্ষ যারা গান্ধীর পক্ষে ছিল, তারা সংখ্যায় কম ছিল, তাদের নাম হলো খাদি গ্রুপ। এবং এই পুরো কংগ্রেসটা, বাংলার কংগ্রেসটা খাদি গ্রুপ এবং ফরওয়ার্ড গ্রুপ এই দুটো ভাগে বিভক্ত হবার ফলে অত্যন্ত দুর্বল হয়ে গেল। তাদের আর বাংলায় কোনো রকম ইংরেজের বিরুদ্ধে কোনো আন্দোলন সংগঠিত করবার বা কোনো রকম কিছু করবারই ক্ষমতা থাকলো না। তো এই অবস্থায় কিছুদিন চললো। তারপরে কর্পোরেশনের ভোটের সময় এলো। এই কর্পোরেশনের ভোটের সময় কথা হলো যে কংগ্রেস এবং হিন্দু মহাসভা এই দুটো দল একসাথে মিলে লড়বে। ততদিনে হিন্দু মহাসভা শ্যামাপ্রসাদের সভাপতিত্বে অত্যন্ত শক্তিশালী হয়েছে, প্রচুর শক্তি সঞ্চয় করেছে, এবং মানুষ আশা করছিলেন যে কংগ্রেস এবং হিন্দু মহাসভা এই দুটো দলের সম্মেলন হলে তারা কোনো ক্রমেই মুসলিম লীগকে কর্পোরেশনে ক্ষমতা আসতে দিতে পারবে না। তো হলো না, সেটা হলো না। তার কারণ হচ্ছে যে বেলেঘাটার একজন কাউন্সিলর, সে বেলেঘাটার সেই কাউন্সিলর কে হবে সেটা নিয়ে শ্যামাপ্রসাদের সঙ্গে শরৎচন্দ্র বসুর মতদ্বৈত হল, এবং এই একটা কাউন্সিলরের পদের জন্য দুটো পার্টির মধ্যে যে সমঝোতা হতে যাচ্ছিল সেটা ভেস্তে গেল। ভেস্তে যাওয়ার ফলে কংগ্রেস তখন চলে গেল মুসলিম লীগের দিকে। এই প্রসঙ্গে একটা অপপ্রচার করা হয় যে নেতাজি সুভাষচন্দ্রকে নাকি শ্যামাপ্রসাদ বিরুদ্ধাচরণ করেছিলেন বলে নেতাজি সুভাষচন্দ্রের যে তার অনুচররা বা তার পদাঙ্ক অনুসারীরা তারা শ্যামাপ্রসাদকে মারধর করেছিল। প্রথম কথা, মারধর যদি করে থাকে তাহলে সেটা গৌরবের জিনিস নয়। দ্বিতীয় কথা, তারা মারধর কিছু করেনি, তারা একটা সভা পণ্ড করে দিয়েছিল। যে একটা সভা শ্যামাপ্রসাদ করছিলেন, সেটা নেতাজির অনুগামী এক মহিলা, হেমপ্রভা মজুমদার বলে এক মহিলা এসে সেই সভা পণ্ড করে দিয়েছিলেন। তার চেয়ে বেশি কিছু হয়নি। এর চেয়ে অনেক বেশি মতদ্বৈত হয়েছিল নেতাজি এবং গান্ধীর মধ্যে, যার ফলে নেতাজিকে কংগ্রেস ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল। কিন্তু যারা এই নেতাজি এবং শ্যামাপ্রসাদের মধ্যে এই মতদ্বৈতটাকে এত বড় করে দেখায়, তাদের উদ্দেশ্য হচ্ছে কি, যে নেতাজিকে আমরা বাঙালিরা সবাই প্রায় পুজো করি, প্রায় ঈশ্বরের কাছাকাছি মনে করি। সেই নেতাজির সাথে শ্যামাপ্রসাদের যেহেতু সংঘাত লেগেছিল, সেই জন্য শ্যামাপ্রসাদ কোনো রকম সম্মানের অধিকারী হতে পারেন না, এইরকম একটা চেহারা তারা দেখাবার চেষ্টা করে। এটাও একটা অপপ্রচার। কিন্তু শ্যামাপ্রসাদের সাথে নেতাজির মতদ্বৈত হয়েছিল একটা কাউন্সিলর পদ নিয়ে, আর গান্ধীর সাথে নীতিগত প্রশ্নে মতবিরোধ হয়েছিল, এবং যার ফলে গান্ধী নেতাজিকে সব রকমভাবে নাস্তানাবুদ করেছিলেন। এই সত্যটা মানুষের মনে রাখতে হবে, কারণ তা না হলে এই শ্যামাপ্রসাদ আর নেতাজির সম্পর্ক নিয়ে প্রচুর অপপ্রচার হয়েছে। আজ এই পর্যন্ত, এর পরে পরবর্তী কিস্তিতে।